এক কাপ কথা উইথ কৃষ্ণেন্দুতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ এই চ্যানেলে প্রথম এপিসোডে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে একটি বিষয় জানিয়ে রাখি। আগামী দিনে এই চ্যানেল থেকে সংগৃহীত আয় আন্তরিক চ্যারিটেবল সোসাইটির মাধ্যমে নানান সামাজিক কাজে ব্যয় করা হবে। আন্তরিক চ্যারিটেবল সোসাইটি মেদিনীপুর শহরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেই সংস্থার সাথে আমি সরাসরি যুক্ত। আমরা গত 4 বছর ধরে ছোট ছোট পদক্ষেপে অসহায় পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকার চেষ্টা করছি। আপনারাও এগিয়ে আসুন, আন্তরিক চ্যারিটেবল সোসাইটির পাশে থাকুন। আজকের এপিসোডে আমরা কথা বলবো এমন একজনের সাথে যে সমুদ্রকে ভয় পায়নি, বরং সমুদ্রের উত্তাল ঢেউকে নিজের সহযাত্রী বানিয়েছে। 22 বছরের তরুণী, মাত্র 22 বছরে জয় করেছে দুর্গম ইংলিশ চ্যানেল। সেই মেদিনীপুরের ভূমিকন্যা, শুধু মেদিনীপুর নয়, শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের গর্ব, মৎস্যকন্যা জলপরী আফরিন জাবির সাথে। আফরিন, প্রথমেই আমার পক্ষ থেকে এবং আমাদের আন্তরিক চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে তোমার এই সাফল্যের জন্য উষ্ণ অভিনন্দন এবং একরাশ শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ। ইংলিশ চ্যানেল জয়ের পর জীবন তো অনেকটাই পাল্টে গেছে। আগের পুজোর থেকে এবারের পুজোর তোমার ব্যস্ততা অনেক বেড়েছে। পুজোর বেশ কিছুদিন আগে থেকে তুমি বিভিন্ন পুজো প্যান্ডেলের উদ্বোধনে গিয়েছো, বিভিন্ন মঞ্চে অতিথি হিসেবে থেকেছো, এবং পাশাপাশি তুমি সম্বর্ধনা তো প্রতিদিনই তোমাকে বিভিন্ন জায়গায় নিতে যেতে হচ্ছে। এক প্রকার জীবনটাই পাল্টে গেছে। তো এবারের এই পুজোর অভিজ্ঞতা বা তোমার এই ওখান থেকে ইংলিশ চ্যানেল জয় করে ফিরে আসার পর তোমার এই পাল্টে যাওয়া জীবনের অভিজ্ঞতা কেমন? এটা টোটালি আমার জন্য নতুন, এবং সব থেকে বেশি যেটা ভালো লাগছে যে সবার আমার জন্য এত ভালোবাসা, এবং সবাই আমাকে নিয়ে এতটা এক্সাইটেড, মানে খুবই ভালো লাগছে। আর মানে টোটালি নতুন, মানে একটা হয় না যে পুরো লাইফটাই আমার চেঞ্জ হয়ে গেছে আপাতত। আফরিন, আমি ইংলিশ চ্যানেলের পার্টটাতে যাব, তার আগে তোমার ছেলেবেলার সম্পর্কে একটু জানতে চাইবো। কেমন কেটেছে তোমার ছেলেবেলা? ছেলেবেলায় আমার বেশিরভাগ সময়টাই জলে কেটেছে। মানে বলা যায় যে আমি 5 কিংবা 6 বছর বয়স থেকেই সাঁতার শুরু করি। তো তারপরেই বছর খানেক পর থেকে আস্তে আস্তে আমার সাঁতারে ইন্টারেস্ট বেশি হয়, এবং 90% টাইম আমাকে জলেই দেখা যায়। প্রথমের দিকটায় কতটা টাইম তুমি সাঁতার করতে? প্রথমের দিকটাই যেহেতু একটা শিডিউল পিরিয়ড থাকে যে এই সময় করতে হবে, তো 1 ঘন্টা করেই যেতাম। কিন্তু তার আগে আমাকে বাড়িতেও সবসময় জলেই দেখা যায়। মানে ব্যাপারটা এরকম ছিল যে বাড়িতে যদি আমাকে কোথাও খুঁজে না পাওয়া যায়, যেখানে জলের আওয়াজ আসছে সেখানেই আমি আছি। আচ্ছা, তুমি এই যে সাঁতারে যখন ভর্তি হলে, তুমি কোথায় ভর্তি হয়েছিলে সাঁতারে? আমি আমাদের মেদিনীপুরে যে মেদিনীপুর সুইমিং ক্লাব আছে ওখানে ভর্তি হয়েছিলাম। মেদিনীপুর সুইমিং ক্লাবে যখন ভর্তির কথা ভাবলে, সেটা তুমি ডিসাইড করেছিলে, মানে তুমি বলেছিলে, না বাড়ির থেকে সেটা আর 5টা বাচ্চাদের মতোই বাবা মায়েরা হাতে ধরে নিয়ে গিয়েছিল? আর 5 জনের মতোই মা আমাকে ধরে নিয়ে গেছিল। তারপরে ওখানে যাওয়ার পর ইন্টারেস্টটা গ্রো করেছে। হ্যাঁ। আর তোমার ভাই বোন? আমার বড় দাদা আছেন, তো যেহেতু বড় দাদা সাঁতার জানেন না, সেই জন্য মায়ের খুব ভয় ছিল যে দাদা যখন কোথাও ঘুরতে যান তো মায়ের ভয় লাগে যে দাদার যদি কিছু হয়ে যায়। তো সেই ভয়ে মা আমাকে সাঁতার শেখান, এবং পরে আস্তে আস্তে আমার ওখান থেকে ইন্টারেস্ট আসে। সেই একটা কথাই আছে না যে জিনিস মানে বিষয়টা তোমাকে চুজ করে নেয়, তো সেই হিসেবে আমার মনে হয় যে সাঁতার আমাকে চুজ করে নিয়েছিল। একদমই, তা না হলে তো এই সাফল্য আসে না। পড়াশোনা কোথায় করেছো? পড়াশুনো বলতে আমি এখানে মেদিনীপুর কলেজ থেকে তার আগে বিএ করেছি। আমি একেবারে ছোটবেলা থেকে জানতে চাইছি। একদম ছোটবেলায় 1 to 5 লায়ন্স কিন্ডারগার্টেন স্কুলে পড়েছি, তারপরে 5 to 8 মিশন গার্লস স্কুলে পড়েছি, 8 to 10 চার্চ স্কুলে পড়েছি, এবং তারপরে 11-12 আমি পিড়াঘাটা স্কুলে পড়ি। গ্র্যাজুয়েশন আমি মেদিনীপুর কলেজ থেকে করেছি সোসিওলজিতে, এবং এখন আমি আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে বিপিএড করছি। এতগুলো জায়গায় নিজেকে খাপ খাইয়ে নেওয়া, এটাও তো কম কিছু না। আচ্ছা, এই প্রসঙ্গে জিজ্ঞেস করি যে পড়াশুনো এবং তার পাশাপাশি সাঁতারে টাইম দেওয়া, এই টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করেছো আর কি এতদিন ধরে? একদম ছোটবেলায় তো পড়াশোনা অতটা চাপ ছিল না, কিন্তু যেহেতু আমরা সবাই জানি যে মিশন গার্লস স্কুলে একটু পড়াশোনার উপরে বেশি প্রেশার থাকে,
পড়াশোনাও যতটা যেভাবে এফোর্ট দেওয়া দরকার ছিল এবং সুইমিংয়েও তাই করেছি। এবং পরে 11-12-এ এসে আমি পিড়াঘাটা স্কুলে এই জন্য যাই কারণ ওই সময় আমার একটু ফোকাস সুইমিংয়ের দিকে বেশি ছিল। স্যাররা ওই সময় আমাকে অনেক হেল্প করেন ওই স্কুল থেকে, তো সেই জন্য আমি পিড়াঘাটা স্কুলে যাই। এবং তারপরে এখানে সোসিওলজিতে মানে একটা হয় না, এটা আমাদের ছোট থেকে আমাদের অ্যাডাপ্ট হয়ে গেছে, তো খুব একটা প্রবলেম হয়নি। সুইমিং আর পড়াশোনা একসঙ্গেই চলে যায় আমাদের। বাহ! তুমি প্রথম মেদিনীপুর সুইমিং ক্লাবে ভর্তি হলে, তারপর সুইমিং করছো আর 5 জনের থেকে ধীরে ধীরে এগোচ্ছ। তারপরের স্টেপটা কি? প্রথমে যেরকম আমাদের শেখায় ওরকমই শিখেছিলাম, কিন্তু যেহেতু আমাদের দুটো জল টোটালি ডিফারেন্ট, তো সেই জন্য যখন বড় পুলে আমাকে নিয়ে আসা হয় এবং আমাকে ছোট থেকে একটু ভয় ছিল যে নিচে মানে কচ্ছপ রয়েছে, তো তখন আমি কচ্ছপ মানে জানতাম না। তো যখন কার্টুন দেখতাম বড় বড় যেরকম ডায়নোসর ড্রাগন দেখতাম, আমি ভাবতাম ওই রকম মানে এটা কচ্ছপ ভয় আছে। দেখানোর জন্য বলা হয়েছিল? মানে আমি শুনেছিলাম যে ওখানে কচ্ছপ আছে, কিন্তু আমার কনসেপ্টে ওই রকম ছিল যে এত বড় কচ্ছপ আছে, তো সেই ভয়ে আমি নামতে চাইতাম না। তো আমার স্যারেরা আমাকে ইচ্ছে করে জলের ভেতরে চুবিয়ে রাখেন যেন আমার মধ্যে এই ভয়টা কেটে যায়। তো তারপর থেকে আমি আস্তে আস্তে জলের মধ্যে চুবিয়ে রাখতেন? হ্যাঁ, মানে টোটালি আমাকে ধরে ডুবিয়ে রেখেছিলেন, যে মানে আমাকে এমনও বলা হয়েছিল যে নিচে পুতুলের একটা পুরো বাড়ি রয়েছে, ওখানে অনেক পুতুল আছে, চকলেট আছে। তো তারপর ভয়টা কেটে যায়? হ্যাঁ, মানে কিছুটা ভয় কেটে যায় এবং তারপরে বাকি মানে এখানে ভয় দেখিয়ে ভয় কাটিয়ে ফেলা হয়েছে। হ্যাঁ, সে একটা কথাই আছে না যে ব্যথায় ব্যথায় কাটতে পারে, একদম একদম। তো এরকম। তারপর মেদিনীপুরের এখানের পর তুমি কোথায় গেলে? মেদিনীপুরে এখানের পর আমার প্রথম কম্পিটিশন আমি করেছিলাম কোলাঘাট সুইমিং ক্লাবে, একটা ক্লাব মিট ছিল। তো ওখানে বুলা চৌধুরী এসেছিলেন, উনিও একজন ইংলিশ চ্যানেল সাঁতারু। তো ওখান থেকেই মানে আমার কাছে ওটা খুব ইন্সপায়ারিং ব্যাপার ছিল। এবং তারপরে আমি আস্তে আস্তে সুইমিং করি, কিন্তু যেহেতু আমাদের এখানে এজ ক্রাইটেরিয়া অনেক কিছুই থাকে, তো একটা এজের পর থেকে আমি স্টেট এবং ন্যাশনালে পার্টিসিপেট করা শুরু করি এবং তারপরে আমি এখন ইংলিশ চ্যানেল করেছি। প্র্যাকটিসের ফেজটা একটু জানতে চাইবো। তুমি কোথায় কোথায় প্র্যাকটিস করেছো সুইমিং? আমি এখানে মেদিনীপুর সুইমিং ক্লাবে বেশিরভাগটা করেছি, কিন্তু ইংলিশ চ্যানেল যেহেতু টোটালি ডিফারেন্ট, তো সেই জন্য আমি ইংলিশ চ্যানেলের জন্য কলকাতায় গিয়ে মানে এখনও ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ভালো কোচ বলতে পারেন বিশ্বজিৎ দে চৌধুরী, ওনার কাছে প্র্যাকটিস করেছিলাম। দিনে কত ঘন্টা করে সাঁতার কাটতে? ওখানে সকালবেলায় স্যার 3 ঘন্টা, বিকেলবেলায় 3 ঘন্টা করাতেন, কারণ স্যারের একটা টাইমিংস এবং ওখানে অনেক কিছু ব্যাপার থাকে। তো বাকিটা আমি এখানে মেদিনীপুরে এসে করতাম এবং আমি যাওয়ার আগে 14 ঘন্টা এবং 16 ঘন্টা প্র্যাকটিস করে গেছিলাম। কলকাতায় কোথায় কোথায় প্র্যাকটিসটা করতে? কলকাতায় প্রথমে সুভাষ সরোবর সুইমিং পুলে করতাম, কিন্তু পরে ওখানে কিছু কমপ্লিকেশনস আসার জন্য স্যারের সঙ্গে আমি ওখানে লেক টাউনে গিয়ে লেকে প্র্যাকটিস করি। এইভাবেই তারপর ধীরে ধীরে ইংলিশ চ্যানেলে যাওয়ার কথা। আচ্ছা, preparation। ইংলিশ চ্যানেলে যে তুমি যাবে, এই স্বপ্নটা কবে থেকে দেখতে শুরু করলে? এটা প্রায় 5 বছর আগে থেকে শুরু হয়েছিল, কারণ যেহেতু এখানে স্লট কিংবা এই বিষয়গুলো অনেক ম্যাটার করে, তো সেই জন্য আমি 4 বছর আগে থেকেই পাইলটের জন্য অলরেডি অ্যাপ্লাই করেছিলাম। তারপরে আমি স্লট পাই। ইংলিশ চ্যানেলে যাওয়ার আগে স্টেপ বাই স্টেপ তো তুমি ওই জায়গায় পৌঁছেছো, সেই স্টেপগুলো যদি তুমি একটু বলো, তাহলে আমাদের যে সকল বাচ্চারা এখন ভালো সাঁতার কাটছে, আগামী দিনে তারা যদি ইংলিশ চ্যানেলে যাওয়ার কথা ভাবে, কিভাবে এগোবে, এই জার্নিটা কেমন? আমি যেরকম প্রথম স্টার্ট করেছিলাম কোলাঘাট সুইমিং ক্লাবে একটা ক্লাব মিট থেকে, এবং মানে মেদিনীপুরের পর? হ্যাঁ, মানে মেদিনীপুরে সাঁতার শেখার পরে অ্যাজ আ বাচ্চা আমাকে প্রথম ক্লাব মিটে নিয়ে যাওয়া আচ্ছা। হয় ইন্সপিরেশনের জন্য। হ্যাঁ। তো ওখানে আমি বুলা চৌধুরীর কাছ থেকে মেডেল পাই, দিয়ে ওটা আমার কাছে একটু ইন্সপিরেশন বেশি হয়, মানে ইন্সপায়ারিং। ফার্স্ট অফ অল ওটা আমার ফার্স্ট মেডেল, তারপরে আবার ওটা বুলা চৌধুরী দিয়েছিলেন। বাহ! এবং তারপরে হচ্ছে যে আমাদের যেরকম এখানে একটা এজ ক্রাইটেরিয়া থাকে, তো এজ ক্রাইটেরিয়া ওয়াইজ এজ স্টেট মিট হয় এবং তারপরে এখানে স্কুলের এতেও স্কুল থ্রুও হয়, তো স্কুল মিটও হয়। তো এইগুলো এজ ওয়াইজ এবং স্টেপ বাই স্টেপ হয়। তো আমি এজ গ্রুপেও স্টেটে থার্ড মেডেল পেয়েছিলাম এবং তারপরে আমি স্কুল গেমসে ন্যাশনালে পার্টিসিপেট করেছি। স্টেটের মধ্যে ফার্স্ট হওয়ার পরে তখনই, কারণ আমাদের এখানে ফার্স্টকেই নিয়ে যাওয়া হয় এবং যদি
সেকেন্ডের হয় না, মানে ক্রাইটেরিয়ার মধ্যে থাকে তাহলে সেকেন্ডকে নিয়ে যাওয়া হয়, কিন্তু ওনাদের একটা ক্রাইটেরিয়া থাকে, সেটা ওয়াইজই আমাদেরকে এখান থেকে সিলেকশন দেওয়া হয়। এবং আমি যখন ফার্স্ট খেলো ইন্ডিয়া হয়, খেলো ইন্ডিয়ার সময় আমি ওখান থেকে ন্যাশনালে পার্টিসিপেট করেছিলাম। এবং তারপরে আমি যখন এখানে মেদিনীপুর কলেজে পড়াশুনো করি তখন বিদ্যাসাগর ইউনিভার্সিটিকে ন্যাশনালে 3বার রিপ্রেজেন্ট করেছি। বাহ! এবং তারপরে এখন আমি ইংলিশ চ্যানেল করেছি। স্বপ্নটা কাকে দেখে তৈরি হয়েছে, কি কাউকে দেখে, মানে মিহির সেন বা আরতি সাহা বা প্রথমে বুলা তো চৌধুরী? বুলা চৌধুরীকে দেখে আমি কিছুটা ইন্সপায়ার ছিলাম। আচ্ছা। এবং তারপরে মানে হয় না, ছোটবেলায় ওইটা দেখেছিলাম এবং ভুলে গেছিলাম, তো যখনই ওই মেডেলটা দেখতাম তখনই ওই কথাটা মনে আসতো। তো যখন একটা বয়সের পর হয় না যে মেডেলগুলো একটু সাজিয়ে রাখবো আমি, যেহেতু এগুলো আমার অ্যাচিভমেন্ট, তো যখন আমি এগুলো ডেকোরেট করা শুরু করলাম তখন ওই মেডেলটা দেখে আমার আবার সেই পুরনো স্বপ্ন জেগে উঠলো যেটা আমাকে করতে হবে। ইংলিশ চ্যানেলে যাওয়ার জন্য যে টেকনিক্যাল ব্যাপারগুলো থাকে, কিছু তো টেকনিক্যাল ব্যাপার থাকে, সেইগুলো তুমি কিভাবে করেছো সেই জায়গাগুলো? আসলে সত্যি কথা বলতে এগুলো টোটালি আমার দাদা ম্যানেজ করেছিলেন, কারণ আমার কাজ ছিল শুধু সাঁতার কাটা, তো আমি শুধু সেটাই করেছি। এবং মানে এটা হয় সিএসএ বলে একটা অ্যাসোসিয়েশন আছেন এবং ওনাদের ওয়েবসাইটও আছে, তো ওখানে গিয়ে এটা প্রায় 4-5 বছরের প্রসিজিয়ার। তো ওখানে আগে অ্যাপ্লাই করতে হয়, তারপরে ওনাদের কিছু ক্রাইটেরিয়া এবং প্রসিজিয়ার আছে, সেই ওয়াইজ ওনারা আপনাকে অ্যালাউ করবে। ইংলিশ চ্যানেল যাওয়ার আগে মেন্টাল বা ফিজিক্যাল কোনো প্রিপারেশনের ফেজ দিয়ে গিয়েছো? মানে এরকম একটা টাফ কম্পিটিশন, এরকম কনকনে ঠান্ডা জল, তার পাশাপাশি মানে এরকম একটা পুরো এই অড জন্য সারফেস। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে মানে কলকাতায় বলতে পারেন গঙ্গাবক্ষে অনেকগুলো সাঁতার কম্পিটিশন হয়। তো এটা যেহেতু অনেকটা লং প্রসিজার, সেই জন্য আমি ওগুলোতে প্রথমে পার্টিসিপেট করি। এবং স্পেশালি ইংলিশ চ্যানেল যেহেতু অনেকটা ডিউরেশনের বিষয়, তাই আমি মুর্শিদাবাদে 81 কিলোমিটার হয় ওয়ার্ল্ডের লংগেস্ট সুইমিং কম্পিটিশন, তো ওখানেও পার্টিসিপেট করেছিলাম এবং মেয়েদের মধ্যে আমি সেকেন্ড হয়েছিলাম। 81 কিলোমিটার তুমি সাঁতার কেটেছিলে হ্যাঁ। অ্যাট এ স্ট্রেচ, মানে এক হ্যাঁ। নাগাড়ে? হ্যাঁ, এখানে এগুলো পুরোটাই এক নাগাড়ে হয়, আমাদেরকে এখানে কোনো রেস্ট কিংবা কোনো দাঁড়ানোর কোনো থাকে না। এবং এখানে রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে যে আমাদের সঙ্গে গঙ্গায় যেরকম নৌকা থাকে, তো নৌকায় যদি টাচ লাগে তাহলে ওনারা আমাদেরকে ডিসকোয়ালিফাই করবেন, কারণ ওনাদের একজন করে অবজার্ভার থাকেন, ওনারা আমাদেরকে টোটালটাই অবজার্ভ করেন। 81 কিলোমিটার তুমি সাঁতার কেটেছো, সেটা তার যা টেম্পারেচার জলের, কিন্তু ইংলিশ চ্যানেল তো সম্পূর্ণ ডিফারেন্ট, সেখানে প্রায় 5 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার থাকে, তো সেটাতে কিভাবে নিজেকে অভিযোজিত করলে? যেরকম ইংলিশ চ্যানেলের আমি যেরকম বললাম কিছু প্রসিজার থাকে, তো তার মধ্যে এটাও থাকে যে আপনাকে প্রথমে একটা ট্রায়াল দিতে হয়। তো 5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আপনাকে মানে ওনাদের একটা ক্রাইটেরিয়া আছে, 5 কি 6 ঘন্টা এরকম সাঁতার কেটে আপনাকে ওনাদেরকে সার্টিফিকেট কিংবা ভিডিও পাঠাতে হবে, তারপরে ওনারা আপনাকে অ্যাপ্রুভ করবেন। তো যখন এখানে শীতকাল ছিল আমি পুরো শীতকালটাই প্র্যাকটিস করেছিলাম এবং তারপরে আমি বাড়িতে এসে আইস বাথ নিতাম, কারণ ঠান্ডাটা আমাকে অ্যাডাপ্ট করতেই হবে, যেহেতু ওটা একটা শীত প্রধান দেশ। ইংলিশ চ্যানেল তোমার একদিকে ইংল্যান্ড, একদিকে ফ্রান্স, তুমি কোন দিক থেকে নেমেছিলে? আমি ইংল্যান্ডের দিক থেকে আচ্ছা, নেমেছিলাম। ফ্রান্সের দিক থেকে কি আসে না কেউ ইংল্যান্ডের দিকে? আমারও এই কোয়েশ্চেনটাই ছিল, কিন্তু যেহেতু ফ্রান্সের দিকে ওয়েদার খুব খারাপ থাকে এবং একটা থাকে স্টার্টিং পয়েন্ট এবং অবজারভার অফিস, এই সমস্ত অনেক কিছু অফিসিয়াল ব্যাপারের জন্য সাধারণত ইংল্যান্ড থেকে স্টার্ট করানো হয়। আমি দেখছিলাম তুমি ভোর 3:45 নাগাদ ওই আটলান্টিকের কনকনে ঠান্ডায় তুমি ঝাঁপ দিলে, কেন টাইমটা এরকম, কেন টাইম বেছে নিলে? আসলে এটা ইংলিশ চ্যানেলটা টোটালি ওয়েদারের উপর ডিপেন্ড করে, তো এখানে কখন ওয়েদার ঠিক থাকবে না থাকবে তার কোনো গ্যারেন্টি থাকে না। এবং এই সাঁতারগুলো সাধারণত ওই একটু ভোর রাতের দিক করে স্টার্ট করানো হয়, কারণ ওই সময় ওয়েদারটা আপনি তাও প্রেডিক্ট করতে পারবেন, কিন্তু কিছুটা টাইমের পরে আমাদের ওয়েদার আর প্রেডিক্ট করা যায় না। যেরকম লাস্টের দিকেও অনেকটাই অপোজিট ওয়েভ কিংবা অপোজিট ওয়েদার পেয়েছিলাম আমি।
এবং পৌঁছানোর টাইমটাও বোধহয় অ্যাডজাস্ট করা হয়, যে কোন টাইমে পৌঁছচ্ছ সেটার জন্য কি ওইরকম টাইম সেট করা হয় কিছু? অ্যাকচুয়ালি ওরকম নয়, মানে এটা যেহেতু টোটালটাই ওয়েদারের উপর ডিপেন্ডেবল, তো ওখানে যে বোটের লোকেরা থাকেন এবং যে অবজার্ভার থাকেন ওনারাই টাইমটা ফিক্সড করেন। মানে এখানে কোনো সুইমার নিজের ইচ্ছে মতো কোনো টাইম নিতে পারবে না, এটা আপনাকে ওনারা যে টাইমটা দেবেন ওটাতেই যেতে হবে। আচ্ছা আচ্ছা, 34 কিলোমিটার মানে আমাদের থিওরিটিক্যালি বলা হয়, বলা হয়, কিন্তু এটা 34 থাকে না, অনেকটাই 45 থেকে বেশি না? 50 হয়ে যায়। 50 কিলোমিটার মাত্র 13 ঘন্টা 13 মিনিট। এবার জলে ঝাঁপ দেওয়ার পরের অভিজ্ঞতাটা জানবো। যেরকম জলে যখন আমি ঝাঁপ দিই তখন অনেকটাই অন্ধকার ছিল, আর আমার অন্ধকারে খুব ভয় লাগে। তো সেই জন্য বোটের যে মানে দু সাইডে দুটো লাইট ছিল, তার মাঝে আমার দাদা দাঁড়িয়ে ছিলেন শুধু এই জন্য যেন আমার ভয় না লাগে, এবং ওই লাইটের থেকে শুধু জলের ওপরে কিছুটা অংশ দেখা যায়। তো তখন ওই জলের কিছুটা অংশ মানে চোখ তো আমার জলে যাচ্ছেই, তো ওই পার্টটা দেখে এবং দাদাকে দেখে আমি ওই সময় সাঁতার কাটি। এবং তারপরে যেভাবে একটা হয় না যে প্রত্যেকটা অন্ধকার চলে যায় তারপর একটা আশার আলো আসে, তো সেইভাবে যখন সূর্যের প্রথম আলো আসে ওখান থেকে আমার আশার আলো আরো শুরু হয়, যে ঘন রাত্রি চলে গেছে, এবার আমার আশার আলো শুরু হলো, এবার তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, এইভাবে নিজেকে এ করে এবং চলতে থাকে সাঁতার অনেকক্ষণ, 5 থেকে 6 ঘন্টা প্রথমে ঠিকঠাক থাকলেও, মানে ঠিকঠাক বলতে ইন দ্য সেন্স এখানে জেলিফিশের অ্যাটাক অনেক বেশি হয়, তো বলতে পারেন প্রায় পুরো রাস্তাটাতেই জেলিফিশের অ্যাটাক ছিল, এবং লাস্টের দিকে প্রচণ্ড অপোজিট ওয়েভ এবং মানে কি বলবো প্রতিকূল পরিবেশ, মানে পুরোটাই আনপ্রেডিক্টেড ছিল। কখনো মনে হয়নি মাঝপথে যে পারবো কি পারবো না পৌঁছতে? মাঝে আমার সিচুয়েশন যেরকম খুবই খারাপ ছিল, যেরকম মানে অনেকটা সাঁতার কাটার জন্য আমার যে বাম হাতে এতটাই পেন ছিল, মানে যেভাবে হাত ভেঙে গেলে হাতে পেন হয়, তো আমার বাম হাতের শোল্ডার লক হয়ে পুরো এভাবে পেন হয়, এবং মানে কি বলবো অনেকক্ষণ জলে থাকার জন্য আমার মুখের ভেতরে পুরো ছেলা হয়ে যায়, এবং শরীরের নানান জায়গায় তো মানে সে ক্ষত বিক্ষত ছিলই। তো মানে মাঝে এমন অনেক সময় এসেছিল যে মনে হচ্ছিল আর পারবো না, এবং মাঝে যেরকম জল ঠান্ডা থাকার জন্য হাইপোথার্মিয়ার চান্সেস অনেক বেশি থাকে, তো এবার হাইপোথার্মিয়াই হচ্ছে যে প্রথমে আমরা কিছুটা ভুল বকি এবং তারপরে অনেকটা সাঁতার কাটার জন্য আমাদের শরীরের কর্মক্ষমতা কমে যায় এবং আমরা বুঝতে পারি না, আমরা অজ্ঞান হয়ে যাই। তো মাঝে যেরকম একই জায়গায় মানে যেরকম অ্যাজ আ 34 কিলোমিটার যদি ধরি, তো 32 কিলোমিটার অনেক আগে আমার কমপ্লিট হয়ে গেছিলো, এবং আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম যে এখনও যে ইন্ডিয়ার যে ফার্স্টেস্ট সুইমার উনি হয়তো 8.5-9 ঘন্টার মধ্যে কমপ্লিট করেছেন। তো আমি ভেবেছিলাম যে আমি নতুন একটা রেকর্ড করতে পারবো, কিন্তু আনফর্চুনেটলি হয়নি, কারণ ওয়েদার এতটাই বাজে ছিল, মানে মুহূর্তের মধ্যে ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেল। তো মাঝে ওই সময় মনে হয়েছিল যে হয়তো আর হবে না, এবং আমি একই জায়গায় 4 থেকে 5 ঘন্টা সাঁতার কাটি এবং পরে আমি আরও 2 কিলোমিটার পিছিয়ে চলে আসি। ওই সময় আমি ভুলভাল বকা শুরু করি এবং আমার দাদার উপরে মানে আমি দাদাকে বলি যে তোমরা আমাকে ভুলভাল মানে গোল গোল কেন ঘোরাচ্ছ একই জায়গায়। মানে আমি যেহেতু একই জায়গায় অনেকক্ষণ সাঁতার কাটছিলাম, তাই আমার মনে হচ্ছে যে আমি একই জায়গায় গোল গোল ঘুরছি। তো ওই জায়গায় যখন সিএস এর যে অবজারভার ছিলেন উনি কোথাও বুঝতে পারলেন যে আমি টায়ার্ড কিংবা ফ্রাস্ট্রেটেড, তো এবং উনারা অনেকবারই প্রায় প্রিপেয়ার্ড হয়ে গেছিলেন যে আমাকে তুলে নেওয়ার জন্য। মানে উনি দাদাকে বলেন যে তোমার বোন কিন্তু অলরেডি ফার্স্ট স্টেপে চলে এসছে, তো এবার আমরা জানি না ও কতটা সময় পাবে কিংবা ও কতক্ষণ সাঁতার কাটতে পারবে, ও হয়তো বুঝতে পারবে না, ও আনকনসিয়াসভাবে এরকম হাত পা চালাতে থাকবে, কিন্তু তখন ও অজ্ঞান হয়ে গেলে আমরা ওকে আর খুঁজে পাবো না। এবং আটলান্টিক মহাসাগর তো এই জন্যই বিখ্যাত, আমরা সবাই জানি যে ওখানে টাইটানিক জাহাজ ডুবেছিল, এবং কি বলবো ওখানে এমন অনেক সাঁতারুর শরীর মানে এখনো খুঁজে পাওয়া যায়নি, এরকম অনেকেই আছেন। তো মাঝে এরকম খুব বাজে পরিস্থিতি ছিল, দাদাকে অনেকভাবে ওনারা কনভিন্স করার কিংবা প্লেসড করার চেষ্টা করেন যে ওকে তুলে নাও। তো দাদা ওই জায়গায় আমাকে সাপোর্ট দিয়ে বলেন যে
আমরা তুলে নেব, যদি আমার বোন বলে ওইখান থেকে চলে যেতে পারবে তাহলে আমরা এখান থেকেই চলে যাবো। অনেকের হয়তো মনে হতে পারে যে 13 ঘন্টার মধ্যে হয়তো আমি মাঝে দাঁড়াতে পেরেছিলাম কিংবা আমি বাইরে এসেছি, এরকম কিছুই হয় না। আমাদের যেরকম আমি আগেই বললাম যে আমাদের ওখানে বোটের সঙ্গে কোনো টাচ রাখার কোনো থাকে না, তো আমাকে খাওয়ার জন্য 30 সেকেন্ডস টাইম দেওয়া হতো। কি খেতে? মানে 30 সেকেন্ডস এর মধ্যে খাওয়া মানে খাওয়াটা ওই নিয়ে টাইমের মধ্যেই খেতে হবে? একেবারে মানে ওনারা যখন দাদা খাওয়া দিতে আসতেন, ওনারা স্টপ ওয়াচ অন করতেন, ওই সময় আমাকে খেতে হবে এবং 30 সেকেন্ডসের আগে আমাকে সুইমিংয়ে ব্যাক করতে হবে। কারণ ওখানে দু সাইডে দুটো ক্যামেরা আছে বোটের, ওখান থেকে ওনারা ডাইরেক্ট আমাকে অবজার্ভ করছেন এবং আমি যদি 30 সেকেন্ডসের বেশি ইনঅ্যাক্টিভ থাকি মানে সুইমিংয়ে ব্যাক না করি, তাহলে ওনারা ওখান থেকে আমাকে ডিসকোয়ালি করবেন। তো কি মেনলি কি ধরনের খাবার খেতে? ওই লিকুইড খাবারই খেতাম। আমি এখান থেকে ছাতু নিয়ে গেছিলাম, তো ছাতু এবং ওই গ্লুকন্ডি টাইপের জিনিস এগুলোই খেতাম। এবং মাঝে আমার মানে শরীর এতটাই মানে নষ্ট হয়ে যায়, মানে বলতে পারেন অসুস্থ হয়ে যায়, যে আমি সলিড খাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আমি খেতে পাচ্ছিলাম না। মানে মুখের অবস্থা এতটাই বাজে ছিল যে পসিবল হচ্ছিল না ওই সময়। তো লাস্ট মোমেন্টে মানে হয় না যে মানে এখন আমি যেরকম আপনাদের কাছে সবার কাছে গর্ব, আমার কাছে তখন এটা প্লাস পয়েন্ট ছিল যে আমার দাদা আমার সঙ্গে ছিলেন। মানে আমার দাদা আমার জন্য গর্ব, কারণ আমি খুব জোর গলায় বলতে পারি যদি ওই দিন আমার দাদা আমার সঙ্গে না থাকতেন আজকে আমি আপনাদের মাঝে থাকতাম না। যে কোনো সাকসেসের পেছনেই তো কিছু না কিছু ইন্সপিরেশন থাকে। তুমি যখন ধীরে ধীরে লক্ষ্যের দিকে পৌঁছচ্ছ, পাড়টা দেখতে পাচ্ছ, কি অনুভব তখন? তখন তোমার মানসিক পরিস্থিতি কেমন, বা শারীরিক পরিস্থিতি বা ঠিক মানে কি অবস্থায় তখন তুমি? আমি যেরকম আপনাকে বললাম যে মানে অ্যাজ আ 34 কিলোমিটার, তো 32 কিলোমিটার যখন কমপ্লিট হয়ে যায় তারপর আমি পার্ট দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের ওই সময় দৃষ্টিশক্তি অনেকটাই কমে যায়। ইন দ্য সেন্স মানে আমরা তখন ইমাজিনেশন একটু বেশি হয় যে আমরা হয়তো দেখতে পাচ্ছি। তো মানে আমি প্রথমত বিলিভ করতে পারছিলাম না যে আমি চলে এসেছি, কিন্তু এবং আমি যেরকম বললাম যে একই জায়গায় অনেকক্ষণ সাঁতার কাটছিলাম, তো মানে ওই কন্টিনিউয়াস জায়গাটা মানে একটা হয় না যে আস্তে আস্তে আমার থেকে দূরে চলে যাচ্ছিল, কারণ আমি তখন আরও পেছানো শুরু হয়ে গেছিল এবং আমি চেষ্টা করছি কিন্তু এগোতে পারছিলাম না। এবং মাঝে আমার সিচুয়েশন এতটাই খারাপ হয়ে যায়, মানে আমার অবস্থা যে পাশে বোটে আমার দাদা ছিলেন, আমার দাদা আমার কাছে হেজি হয়ে যাচ্ছিলেন, মানে দাদাও ঠিক ক্লিয়ার হচ্ছিলেন না। এবং তার সঙ্গে নিচ থেকে জেলিফিশের দল, মানে দলে দলে জেলিফিশ আসছে আমি বুঝতে পারছি, কিন্তু আমার কাছে কোনো রাস্তা নেই যে আমি ওয়ে চেঞ্জ করব, কারণ এখানে যেরকম আমরা নদীতে দেখি যে অনেক কিংবা এরকম বিষয়গুলো থাকে, সমুদ্রেও সেম ছিল। এবং আমার পাইলট আমাকে আগেই বলেছিলেন যে তুমি জেলিফিশের দল দেখে কিন্তু তুমি ওয়ে চেঞ্জ করতে পারবে না, জেলিফিশের দলের ভেতর থেকেই যেতে হবে। এবং জেলিফিশ বিষয়টা হচ্ছে যে আমাদের যেরকম বোলতা কামড়ালে যে ফিলিংটা হয় যে পেন কিংবা জ্বালাটা, তো জেলিফিশের কিছু স্টিং থাকে, এগুলো যখন আমাদের শরীরে যেখানে যেখানে লাগে এগুলোও ঠিক সেম ফিলিং হয়। বলতে পারেন এদের কোনো নির্দিষ্ট এরিয়া কিংবা কিছু থাকে না, মানে আমরা যেরকম কি বোলতা হচ্ছে যে নিয়ারেস্ট গাছের যে বোলতার দলটা কিংবা বোলতাটা আছে ওটাই আসবে, কিন্তু জেলিফিশ এদের এরকম নির্দিষ্ট কোনো এরিয়া কিংবা জায়গা থাকে না, তো পুরোটাই ওরা জেলিফিশ অ্যাটাক করে আমাকে। এবং তার উপরে ঠান্ডা, আর তারপরে আমার মানে হয় না হাইপোথার্মিয়ার অলরেডি স্টেপ চলছে, তো সেই জায়গায় আমার শরীর প্রচণ্ডই খারাপ হয়ে যায়। তো আমার দাদা হচ্ছেন যে ক্যান্সার মেডিসিনের উপরে রিসার্চ করছেন এবং আমার দাদা একজন পিএইচডি স্কলার। আর ওই সময় আমার সঙ্গে আমার বৌদি ছিলেন, আমার বৌদি হচ্ছেন যে ন্যানো টেকনোলজিতে গোল্ড মেডেলিস্ট। মানে আমি আমার নিচের সিচুয়েশনটা বুঝতে পারছি, কিন্তু ওপরের সিচুয়েশনটা হচ্ছে না আরোই বাজে ছিল। মানে মাঝে আমি সাঁতার কাটতে কাটতে দেখছিলাম আমার বৌদি আমার জন্য খাবার রেডি করতে গেছেন, দিয়ে আমার বৌদি দুবার পড়ে গেছেন নৌকাতে। মানে সিচুয়েশন এতটাই বাজে এবং এতটাই অপোজিট হয়ে মাঝে আমার ভয় লাগে যে আমার দাদাদের নৌকা না মানে উল্টে যায় কিংবা পড়ে যায়, কারণ মানে মাঝে এমন হয় আমি একদিকে চলে যাচ্ছিলাম, আমার দাদাদের বোট আরেক দিকে চলে যাচ্ছিল, মানে আমি বোটের কাছে আসতে পারছি না আর ওয়েও আমাকে আসতে দিচ্ছে না। তো ওই জায়গায় আমার দাদা আমার কাছে ফুড চেঞ্জ করেন এবং আমার
মানে আমি জানি না কি ছিল কিংবা কিছু, শুধু এতটাই যে মানে আমি যেহেতু লবণাক্ত জলে আমার পুরো টেস্ট অর্গান নষ্ট হয়ে গেছিল, ওই জায়গাটা আমি কিছুটা রিলিফ পাই। এবং তারপরে সিএস এর যে অবজার্ভার ছিলেন ওনারা মাঝে প্রায় 2-3 বার প্রিপেয়ার্ড একদম যে ওনারা তুলে নেবেন, মানে ওনাদের কাছে যে স্ট্রেচার থাকে একটা টেম্পোরারি ভাবে, তো ওগুলো ওনারা একদম পুরো সব রেডি করে নিয়েছিলেন আমাকে তোলার জন্য। কিন্তু মানে আমার এবং আমার দাদার দুজনেরই একটাই এ ছিল যে আমি যে লাস্ট ফুডটা নিয়েছি, আমি আমার এই এনার্জিটা অ্যাপ্লাই করি, তারপর যদি না হয় তাহলে আমরা চলে যাবো। তো আমি আমার লাস্ট আমার যে এনার্জি সেটা অ্যাপ্লাই করলাম, এবং তখন মানে প্রথমে যে আমি জেলিফিশের অ্যাটাকগুলো পেয়েছিলাম সেটা তাও একটা হয় না যে নর্মাল জেলিফিশ, এবং পরে যে জেলিফিশের দল আসছিল সেটা হচ্ছে সে বিষাক্ত জেলিফিশ। তো মানে নিচ থেকে জেলিফিশের দল আসছে, আমার আশেপাশেই ঘুরছে, কিন্তু মানে স্টিঙ্ক লাগছে। এবার আমি মানে যখন আমি ফিনিশ করি অলমোস্ট আমি অজ্ঞানের অবস্থায়, এবং ফিনিশিং এর সময় হচ্ছে যে আমাদেরকে কোনো সেফলি জায়গায় ফিনিশ করানো হয়, কারণ এতক্ষণ সাঁতারের পরে আমাদের মধ্যে আর কিছু থাকে না। কিন্তু ওয়েদার খারাপের জন্য আমি কোনো সেফ জায়গা পাইনি, তো আমাকে পাথরের মধ্যে গিয়ে ফিনিশ করতে হয়। এবং মানে ওই সিচুয়েশনে ওই সময় গিয়ে ফিনিশ করা, মানে সত্যি বলতে আমি আপনাকে এক্সপ্লেন করতে পারছি না, মানে খুবই দুর্গম অবস্থা ছিল আমাদের। তো মানে এক তো জেলিফিশের স্টিংয়ে আমার অবস্থা অলমোস্ট খারাপ যে আমি অজ্ঞান হব এরকম, এবং তারপরে ওয়েদার এতটাই খারাপ যে আমাকে পাইলট ওপর থেকে বলেন তুমি যদি বাড়ি ফিরে যেতে চাও তাহলে এক্ষুনি যেতে হবে, না হলে আমরা কেউই যেতে পারবো না। মানে বোট যে ছিল বোটও দাঁড়াতে পারছে না, এবং আমিও ওখান থেকে আসতে পারছি না ফিনিশ করার পরে, কারণ বোট তো আর আমার কাছ পর্যন্ত যেতে পারছে না, কারণ আমি অলরেডি তখন ল্যান্ডে চলে গেছি, মানে পাথরের ওপরে বসে রয়েছি। তো ওই সিচুয়েশনে যে ওই দিন কিভাবে আমরা ফিনিশ করেছি কিংবা মানে কতটা কি গেছে, যেরকম ফেসবুকে অনেক ভিডিও এসেছে কিন্তু ফেসবুকে 30% দেখা যাচ্ছে, মানে আমি ফিনিশ করে আসার 1 সপ্তাহ পরে যখন দেখলাম সবকিছু, তো দেখলাম মানে ওখানে কিছুই বোঝা যাচ্ছে না, ওটা 30% বোঝা যাচ্ছে যে ওয়েভ আছে এরকম কিছু। তুমি যখন যখন পৌঁছে গেলে তখন কি অনুভব, যখন একদম পৌঁছে গেলে যে তুমি ফিল করলে যে আমি ইংলিশ চ্যানেল জয় করলাম? ফিনিশ করার পরে মনে হলো যে হ্যাঁ আমি আমার যুদ্ধ শেষ করেছি, কারণ আমি যখন 3:45 থেকে শুরু করি, আর অ্যাজ আ ইন্ডিয়ান কিংবা ওয়েস্ট বেঙ্গলে যেখানে আমরা একটা গ্রীষ্মপ্রধান দেশে থাকি, তো ওই ঠান্ডাটা আমাদের জন্য সত্যি টাফ, কিন্তু আমি বলবো মানে এটা বলবো যে এটা কিন্তু আমাদের জন্য ইম্পসিবল নয়, মানে একদমই, সেটা তুমি প্রমাণ করে দেখিয়েছো। দ্য ওয়াশিংটন পোস্ট তার একটা প্রতিবেদনে দেখা যাচ্ছে যে চ্যানেল সুইমিং অ্যান্ড পাইলটিং ফেডারেশনের রিপোর্ট অনুযায়ী 1926 সাল থেকে 2013 সালের মধ্যে 8 জন সুইমার ওই আটলান্টিকে মারা গেছেন। আর কত সুইমার যে অসুস্থ হয়ে উঠে গেছেন বা হসপিটালাইজড হয়েছেন তার সংখ্যা অসংখ্য। এই তথ্যটা মাথায় ছিল, জানতে তুমি ইংলিশ চ্যানেলে নামার আগে? আমি ওটা যখন এখান থেকে প্রিপারেশন শুরু করি আমি তখন থেকেই জানতাম। ভয় পাওনি? ছোট থেকেই তুমি কি ভীষণ সাহসী ছিলে? ভয় কানের কাছে ফিসফিস করেও তোমাকে ভয় ধরাতে পারতো না? আমার অ্যাকচুয়ালি একটা হয় না, ছোট থেকেই আমার চ্যালেঞ্জ খুব ভালো লাগে, মানে আমাকে যখন কেউ বলে যে তুমি এটা করবে না, কিংবা হয় না যে যেরকম আমরা বলি যে সোসাইটিতে বলা হয় আমাদের এগুলো করা উচিত না, মানে আমি বাইক চালাই, তো যখন আমি বাইক নিয়ে বেরোই সবাই আমাকে বলে মেয়ে বাইক চালাচ্ছে। তুমি শুধু বাইক চালাও না, আমি একটু আগেই তোমার বাবার সাথে ইন্টারভিউ এর শুরুতেই আমি কথা বলছিলাম, তখন বাবা বলছিলেন যে তুমি নাকি বড় মালবাহী গাড়িও চালাও। হ্যাঁ, তো চালাও? তুমি সত্যি হ্যাঁ চালাও? আমি চালাই। বাহ! তো মানে আমার ছোট থেকেই চ্যালেঞ্জ খুব ভালো লাগে, মানে আমাকে যদি কেউ বলে তুমি এটা করবে না কিংবা তোমার এটা করা ঠিক হবে না, মানে যদি কাজটা ভুল থাকে তাহলে নিশ্চয়ই করা উচিত নয়, কিন্তু যদি মানে ব্যাপারটা খুব চ্যালেঞ্জিং এবং অ্যাডভেঞ্চারাস হয় তাহলে আমার ওটা খুবই একটু এক্সাইটিং, এবং আমি খুব ইন্টারেস্টেড থাকি এগুলো করতে। ইংলিশ চ্যানেল জয় করতে গেলে তো মানসিকভাবে এবং শারীরিকভাবে উভয় দিক থেকেই খুব শক্তিশালী হতে হয়। তুমি তুলনামূলকভাবে কোনটাকে বেশি এগিয়ে রাখবে, মানসিক শক্তি না শারীরিক শক্তি?
মানসিক এবং শারীরিক দুটোই ইকুয়াল ভাবে দরকার, কিন্তু সব থেকে বেশি দরকার হচ্ছে মানে মেন্টাল প্রিপারেশন, মানে মানসিক শক্তি। কারণ মাঝে এমন অনেক পরিস্থিতি আসে যেখানে মানে কি বলবো, মেন্টালি ঠিক থাকতে হয়। কারণ যেরকম মাঝে আমার হয়েছিল যে মানে অনেক সময় মনে হয়েছিল আমি পারবো না, কিংবা হয়তো আর হবে না। তো ওই জায়গাগুলোই নিজেকে কভার দেওয়ার জন্য, নিজেকে ঠিক রাখার জন্য মেন্টাল স্ট্রেংথ খুবই ইম্পর্টেন্ট। তোমার এরকম মানসিক শক্তি নেওয়ার জন্য কোনো ইউটিউব ভিডিও বা কিছু বা কোনো জায়গা থেকে পাও, এরকম কিছু আছে? সেরকম কিছু যে না। এই ব্যাপার থেকে নিজের থেকেই ওটা তৈরি করো? হ্যাঁ, নিজের থেকে ইন দ্য সেন্স মানে আমি বেশিরভাগটাই এই মেন্টাল স্ট্রেংথ আমার ফ্যামিলি থেকে পেয়েছি। কারণ যেরকম আমি আপনাদেরকে বললাম যে এটা 5 বছরের প্রসিজার। তো এখানে শুধু মেন্টালি আর ফিজিক্যালি ঠিক হলে তো হয় না, এখানে মানে কি বলবো, ইকোনমিটাও অনেকটাই ম্যাটার করে। এবং এর থেকেও বেশি যে একটা হয় না মানে সাপোর্ট, তো আমার কাছে যেমন ফ্যামিলি সাপোর্টটা ছিল। বাবা কি করেন একটু যদি দর্শকদের একটু জানিয়ে দাও। আমার বাবার হচ্ছে ট্রান্সপোর্ট বিজনেস রয়েছে। তো মা? মা হাউসওয়াইফ। মাঝে এমন হয়েছিল যে আমি মেন্টালি ভেঙে পড়েছিলাম। আমি মা বাবাকে বলছিলাম যে এটা করব না, থাক কি আছে, তো আমি অন্য কিছু একটা করব। মানে আমি হয়তো পিছনে সরে যাচ্ছি, কিন্তু তখন আমার মা বাবা আমাকে সাপোর্ট দিয়ে বলেন যেটা তোমার করতেই হবে। মানে এই যে সাপোর্ট কিংবা স্ট্রেংথ, তো এই সব কিছুই আমি আমার ফ্যামিলি থেকেই পেয়েছি। মা বাবার প্রসঙ্গ এলো যখন একটা কথা জিজ্ঞেস করি, যে ছোটবেলায় কার সাথে বেশি টাইম কেটেছে? দিনের বেশিরভাগ সময়টা মায়ের সাথে না বাবার সাথে? মানে কে তুলনামূলক বেশি বন্ধু তোমার? মা। মা। কারণ বাবা বাবা কিন্তু সবসময় ব্যবসার কাজের কাজে, জন্য হ্যাঁ। ব্যস্ত থাকতেন, হুম। তাই মায়ের সঙ্গেই সবসময় কেটেছে। ডায়েট কি মেনটেন করা উচিত একজন সুইমারের, বা তুমি কিভাবে ওখানে ডায়েট লিস্ট বানিয়েছিলে? একজন সুইমারের বলতে মানে যখন আমরা কম্পিটিটিভ সুইমিং করছি, তো তখন আমাদের ডায়েট চার্ট টোটালি ডিফারেন্ট হয়। এবং এগুলো যেহেতু ওপেন ওয়াটার সুইমিং, তো এখানে ডায়েট চার্ট টোটালি ডিফারেন্ট হয়। তো মানে যেরকম যখন আমি এখানে সুইমিং করতাম, মানে পুল সুইমিং কিংবা কম্পিটিশন, তখন আমাদের মানে বেশি ফ্যাট, অয়েল কিংবা এই সমস্ত জিনিস থেকে দূরে রাখা হয় এবং টোটালি একটা স্ট্রিক্ট ডায়েট থাকে। এবং ওখানে যাওয়ার জন্য যেহেতু আমার ফ্যাট গেইন করতে হতো, তো তাই আমাকে ফ্যাট জাতীয় খাবার বেশি খেতে হয়েছিল। এবং সঙ্গে মানে প্রোটিন আর অ্যাজ আ স্পোর্টস পার্সনের ঠিক থাকার জন্য এবং শক্ত থাকার জন্য যেরকম ছোলা, মুগ এগুলো দরকার হয়, ওগুলো তো ছিলই। এটাও ছিল, পাশে যেগুলো এখানে না করা হতো সে ডায়েটটাও আমাকে ওখানে মেনটেন করতে হতো। তুমি এই যে টোটাল জার্নিটা 34 কিলোমিটার হোক বা তার বেশি হোক, সেই জার্নিটাতে স্ট্রোক চেঞ্জ করেছো বিভিন্ন রকম, সুইমিং এ যে স্ট্রোক গুলো হয়? ওখানে কিছু স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, তো তার মাঝে আমরা কখনোই স্ট্রোক চেঞ্জ করতে পারি না। স্ট্রোক চেঞ্জ করা যায় না? না, মানে মাঝে আমি চেষ্টা করেছিলাম, কারণ আমি অনেকটাই টায়ার্ড হয়ে যাওয়ার জন্য। তো আমি মাঝে স্ট্রোক চেঞ্জ করেছিলাম, কিন্তু তখন আমাকে উপর থেকে যে অবজার্ভার ছিলেন উনি স্ট্রিক্টলি বললেন যে তুমি এভাবে স্ট্রোক চেঞ্জ করতে পারো না। যদি তুমি খুব টায়ার্ড থাকো কিংবা তোমার মনে হচ্ছে তুমি আর পারবে না, তুমি গিভ আপ করে নাও, কিন্তু স্ট্রোক চেঞ্জ করা যাবে না। তুমি কোন স্ট্রোকে পুরো থ্রু আউট করেছো? আমি পুরোটাই ফ্রি স্টাইলে করেছিলাম। ওটাই কি সব সুইমাররা করে, না যে যার পছন্দের স্ট্রোক নেয়? বেশিরভাগ মানে 90% সবাই ফ্রি স্টাইলই করে, কারণ এইটা হচ্ছে এমন একটা স্ট্রোক যেটা আমাদের সব দিক থেকে কমফর্ট দেয়। এবং সব স্ট্রোকের তো একটা বিশেষত্ব রয়েছে, তো সেই ওয়াইজ এটা হচ্ছে একটু কমফোর্ট এবং সব থেকে এতে একটু বেশি তাড়াতাড়ি এগোনো যায়। স্ট্রোক চেঞ্জ না করেই এতটা পথ পাড়ি দেওয়া? হ্যাঁ, মানে কোনো অপশন নেই, আপনি স্ট্রোক চেঞ্জ করতে পারবেন না। অনেক গার্ডিয়ান ভাবেন যে সুইমিং করলে আমার বাচ্চাটা লম্বা হবে, তো সত্যি কি সুইমিং করলে লম্বা হওয়া যায়? সুইমিং করলে লম্বা তো যায় না, বাচ্চার মধ্যে স্ট্রেংথ কিংবা লম্বাও হয় না, মানে। একটা ওভারঅল এক্সারসাইজ তো হয়ই, সেটা হ্যাঁ, নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু লম্বা কি হওয়া যায় এটা অনেকের প্রশ্ন থাকে। এটা পার্সন ওয়াইজ ভ্যারি করে, মানে সবাই লম্বা হয় না। যেরকম আমি কি তুমি তো বলবো, অনেক ছোট থেকে সাঁতার কেটেছো, থ্রু আউট হ্যাঁ জলেই মানে থেকেছো। আমি 5 কি 6 থেকে আমার হাইট এক জায়গায় ফিক্সড রয়ে গেছে, এবং তারপরে আমি আর অতটা লম্বা হতে পারিনি। আচ্ছা আচ্ছা। তো মানে হয়, মানে আমার একজন ভাই আছে, সেও সুইমিং করে, সে প্রচুরই বেশি লম্বা। তো এটা পার্সন ওয়াইজ ভ্যারি করে।
আরেকটা বিষয় এখানে জানবো যে নিজেকে ফিট রাখার জন্য সুইমিং করলে দিনে কতটা টাইম সাফিসিয়েন্ট? মানে ঘন্টা আমাদের খানেক। ঘন্টাখানেক। আর কম্পিটিশনের জন্য সেটা ডিপেন্ড করে কোন কম্পিটিশনে যাচ্ছ তার উপরে। হ্যাঁ, এবার কম্পিটিশনের জন্য আমাদের মেনলি একটা যে শিডিউল থাকে, তো সেই শিডিউল ওয়াইজ আমাদেরকে সকালে 3 ঘন্টা, বিকেলে 3 ঘন্টা হয়, এবং কম্পিটিশন মানে কম্পিটিশনের টাফনেস ওয়াইজ ওটা আবার পরে বেড়ে যায়। এটা ওইভাবেই ডিপেন্ড করে। এটা আমাদের টোটালি যে স্যাররা থাকেন ওনারাই আমাদের শিডিউল রেডি একদম করেন। একদম। তুমি যখন ইংলিশ চ্যানেল জয় করলে, ফ্রান্সে কমপ্লিট করলে, তারপরে আবার কি ব্যাক করে সঙ্গে সাথে সাথে ইংল্যান্ডে এলে, না হ্যাঁ, ওখানে কিছুক্ষণ না, থাকলে? ওখানে কিছুক্ষণ থাকার কোনো সময় ছিল না। যেরকম আপনি আমায় জিজ্ঞেস করলেন যে মানে আগে করছিলেন, যে আমি কমপ্লিট করার পরে ফিলিং কেমন ছিল, তো ফিলিংস এর এখানে কোনো মানে জায়গাই ছিল অবকাশই না, নেই, মানে কারণ এমন ওয়েদার কন্ডিশন। এতটাই খারাপ ছিল যে আমাদেরকে সঙ্গে সঙ্গে ফিরে আসতে হয়েছে। না, তোমার সেন্স ঠিকঠাক ছিল, মানে তুমি সবকিছু ফিল করতে মানে পারছিলে না? ফিল করতে বলতে, আমি যখন কমপ্লিট করি তারপর আমি বসে কিছুক্ষণ বসেছিলাম, মানে 1-2 মিনিট, তারপরেই তো আমাদেরকে ফিরে আসতে হয়। এবং ওখানে যে বোটে আমার যে পাইলট ছিলেন, উনি ওখান থেকে আমাকে বলেন যে তোমাকে তাড়াতাড়ি ফিরে আসতে হবে। এবং পাইলটের কথা তখন ইংলিশ থেকে বাংলায় করা, তো আমাকে ওটা পুরোটাই দাদা আমাকে করতেন। ল্যাঙ্গুয়েজ কোনো অসুবিধা হয়নি তোমার থ্রু আউট এই আহ, প্রসেসটাতে? মানে এই ইংলিশ চ্যানেলের প্রসিজারে যদি বলি তাহলে খুব একটা হয়নি, কারণ সাঁতার কাটার সময় মানে আমি এমনটা নয় যে ইংলিশ বুঝতে পারি না, আমি বুঝতে পারছি, কিন্তু হয় না যে ট্রান্সলেট করে ওনাদেরকে বলার মতো আমার কাছে টাইম নেই। সেটা দাদা ছিলেন বলে হ্যাঁ, ইজি তো হয়েছে মানে আর ওটা দাদাই ওনাদের সঙ্গে কথা বলতেন, এবং আমি যে নিজ থেকে কোনো কথা বলবো ওনারা শুনতে পাবেন না ঠিক করে। তুমি ফ্রান্সে শেষ করলে, দিয়ে লন্ডনে ফিরলে আবার। ফেরার পর তোমার কাছে এবার শুভেচ্ছার বন্যা। সেই অনুভূতিটা কেমন ছিল? ইন্ডিয়া থেকে এত ফোন, বিভিন্ন মানুষ ফোন করছেন। অ্যাকচুয়ালি ওই সময় এগুলো অনুভব করার মতো আমার সিচুয়েশন ছিল না, কারণ যেহেতু অনেকটাই সাঁতার কাটার জন্য এবং ঠান্ডা জলের জন্য আমার অবস্থা অলরেডি খারাপ ছিল, তো প্রায় 1 সপ্তাহ পর্যন্ত মানে আমি কারোর সঙ্গে কথা বলতে কিংবা কমিউনিকেট করতে পারিনি। এই জায়গাটা আমার কাছে ফিল করার জন্য ওই মুহূর্তটা ছিল না। মানে আমি 1 সপ্তাহ পরে তারপরে ওটা সবকিছু দেখলাম, রিয়েলাইজ করলাম, তো খুবই ভালো লাগলো, খুবই এক্সাইটিং লাগলো। তারপর যখন তুমি ওখান থেকে ফিরলে আমাদের মেদিনীপুরে, হ্যাঁ, তখন কিরকম অনুভব? গোটা মেদিনীপুর তো তোমার জন্য অপেক্ষা করছিল, দিন গুনছিল কবে ফিরবে। যখন আমি ওখান থেকে আসার সময় তো র্যালি করে এসেছিলাম। আমার কাছে সবথেকে বড় বিষয় ছিল যে সবাই আমার জন্য অপেক্ষা করছে। মানে সবাই সেদিন আমাকে দেখার জন্য দাঁড়িয়ে ছিল। ইভেন এখনো যখন আমি পুজো মণ্ডপে কিংবা কোথাও যাই, কিছু কিছু জন আছেন যারা মানে স্পেশালি হয়তো আমার জন্য এসেছেন। এটা স্বাভাবিক। তো মানে তুমি এত বড় একটা কৃতিত্ব অর্জন করেছো, দেশকে এতটা গৌরবের জায়গায় পৌঁছে দিয়েছো, তোমার জন্য তো অপেক্ষা করবেই। তোমার এই অনুভবে, এই যে পুরো পাল্টে যাওয়া আগের আর পরের জীবন, ইংলিশ চ্যানেল জয়ের আগের তোমার একটা সাধারণ মেয়ের জীবন আর এখন একটা সেলিব্রিটি জীবন, কিরকম লাগে সবকিছু মিলিয়ে ব্যাপারটা? খুবই এক্সাইটিং। আগে বন্ধুদের সঙ্গে এমনি ঘুরতে বেরোতাম সবই কিছু, মানে যদি বন্ধুর পার্টটা ধরি, বন্ধুর পার্টটা নর্মালি আছে অ্যাজ ইউজুয়াল, কারণ একটা হয় না, আমার বন্ধুরা সব দিনই সবাই খুবই সাপোর্টিভ। তো মানে ওরা আগে থেকে আমাকে খুব সাপোর্ট করেছিল যে তুই পারবি। তো ওরা এখনো কিছু বললে আমরা তো জানতাম হবেই। তো মানে বন্ধু পার্টটা অ্যাজ ইউজুয়াল যেরকম ছিল ওরকমই আছে, এবং বাকি সবার যে ভালোবাসা কিংবা এই বিষয়টা একটা হয় না, মানে আমার কাছে টোটালি নতুন, এবং আমার কাছে সব থেকে বেশি মানে কি বলবো, খুবই এক্সাইটেড। এবং আমি চাই যে মেদিনীপুরের যে বাকি যারা আছে, শুধু মেদিনীপুর নয়, গোটা ওয়েস্ট বেঙ্গলের যে বাকি ভাই বোনরা আছে তারাও যেন এই জায়গাটায় আসুক, সবাই এটা ফিল করুক, কারণ সিরিয়াসলি এই জায়গাটা খুবই এক্সাইটিং, খুবই মজাদার, মানে খুবই ভালো। কিন্তু এর পেছনে কষ্টও তো থাকে। তোমার একটা দীর্ঘ হার্ডওয়ার্ক এর পরে তুমি আজ এই জায়গায় পৌঁছেছো। সকলে তো লক্ষ লক্ষ ছেলে মেয়ে সাঁতার কাটছে, সবাই তো আর এটা অ্যাচিভ করতে পারছে না। সেই ডিটারমিনেশন থাকাটাও বোধহয় খুব জরুরি, তাই না? হ্যাঁ, ওটাও জরুরি, এবং তার সঙ্গে আমি এটা বলবো যে মানে আমরা যেরকম সবাই মাঝ রাস্তায় হাল ছেড়ে দিই, সেই জায়গাটা আমাদেরকে নিজেদেরকেই ধরতে হবে, কারণ ছেড়ে দিলে কিছুই হবে না। যখন ধরেছি তো এটা করতেই হবে। একদম লেগে থাকতে হবে। সেটাই। এর পরের ধাপ কি তোমার? আমি নেক্সট ইয়ারে পক প্রণালী এবং জিব্রাল্টারের ভেবে রেখেছি,
কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু এখানে স্লট সচরাচর তাড়াতাড়ি পাওয়া যায় না, তো আমি অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি। এবার পরিবেশ পরিস্থিতি সবকিছু ঠিক থাকলে তাহলে নেক্সট ইয়ারে আমি আবার চ্যানেল ক্রস করছি। এখন প্রতিদিন কত টাইম সাঁতার কাটছো? আপাতত এখন আমি যাওয়ার জন্য কোনো সময় পাচ্ছি না, মানে তাও আমি সারাদিনের মধ্যে যাওয়া হোক করে 1 ঘন্টা বেরিয়েই যাই। তো আমি 1 ঘন্টা করেই এখন করছি, এবং তারপরে তো পুজো এইসবে কোথাও হচ্ছে না অতটা। তুমি ছোটবেলা থেকে সুইমিং ছাড়া আর কিছু শিখতে? নাচ, গান, আবৃত্তি এই টাইপের কিছু? ছোটবেলায় মা নাচে ভর্তি করেছিলেন, কিন্তু নাচে ওই 1 সপ্তাহ কি 1 মাস গেছিলাম, তারপর আর যাইনি। মানে সুইমিংটাই করেছো। কি খেতে পছন্দ করো? আমি সবই খেতে পছন্দ করি, শুধু উচ্ছে ছাড়া। উচ্ছে ছাড়া? উচ্ছে পছন্দ করো না? একদমই না। এবার একটু অন্য বিষয়ে আসি। রাজনৈতিকভাবে তুমি কতটা সচেতন? মানে রাজনীতি বোঝো? রাজ্যের রাজনীতি, দেশের রাজনীতি বা বিশ্বের রাজনীতি, কূটনীতি? আমি শুধু খেলা বুঝি, সাঁতার বুঝি, আর যে স্ট্রিম নিয়ে পড়াশোনা করছি সেই স্ট্রিম বুঝি। এর বাইরে কিচ্ছু বোঝো না? না। কিছুদিন আগে বুলা চৌধুরীর পদ্মশ্রী পুরস্কার চুরি হয়ে যায়, সেটা সংবাদপত্রে আসে। পরবর্তীকালে সেটা আবার ফিরেও পাওয়া গেছে। তো একই রকমভাবে আমি দেখছিলাম যে মিহির সেন তিনি পদ্মশ্রীও পেয়েছেন, পদ্মভূষণও পেয়েছেন। তো সেক্ষেত্রে তোমার এরকম স্বপ্ন দেখো যে তুমিও একদিন পদ্মশ্রী হবে বা পদ্মভূষণ পাবে? এইরকম পদ্মশ্রী কিংবা পদ্মভূষণের ইচ্ছে তো আছে, কিন্তু এটা তার আমার উপর ডিপেন্ডেবল নয়। এটা তো গভর্নমেন্ট থেকে আমাকে দেওয়া হবে, কিংবা এটা কাইন্ড অফ একটা অনার যেটা আমাকে দেওয়া হবে। বাট আমার চেষ্টা রয়েছে যে আমি এগুলো সবই কিছু অ্যাচিভ করি, এবং আমার স্বপ্ন বলতে পারেন যে মানে রানিংয়ে যেরকম ম্যারাথন হয় এরকম অলিম্পিক সুইমিং ম্যারাথনও হয়। তো সেখানে আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করি, এবং ইন্ডিয়ার হয়ে পার্টিসিপেট করার কিংবা ইন্ডিয়াকে কিছু নিয়ে এসে দেওয়ার ইচ্ছে, স্বপ্ন, টার্গেট সবই আছে। তোমার এই যে সাফল্য, এতদিনের জার্নি একেবারে ছোট থেকে আজ অবধি, তুমি কাকে উৎসর্গ করতে চাও? কাদের জন্য এই সাফল্য তুমি মনে করো? প্রথমত এটা আমার ফ্যামিলির জন্য, মানে বাবা, মা, দাদা, বৌদি, এবং তার থেকেও যে যে স্যার আমাকে ট্রেন্ড করেছিলেন, মানে বিশ্বজিৎ দে চৌধুরী, এবং আমি যে স্যারের কাছে ছোট থেকে করেছি, বামুননাথ। মানে স্যার আমাকে ছোট থেকেই প্র্যাকটিস করিয়েছেন, এবং আমি মানে কি বলবো, আমাদের সে একটা পরিচয় হয় না যে এ হচ্ছে সেই স্যারের স্টুডেন্ট, তো আমি হলাম বামুননাথ স্যারের স্টুডেন্ট। তো আমি স্যারের এর থেকেই ন্যাশনাল পার্টিসিপেট করি, এবং বিশ্বজিৎ স্যারের কাছ থেকে এখন ইংলিশ চ্যানেল করেছি। এবং আগেই আমি যেরকম আপনাদের সবাইকে বললাম যে উইদাউট ফ্যামিলি সাপোর্ট এটা পসিবল হতো না। তো আমি ইনাদেরকেই আমার সাফল্যটা ডেডিকেট করতে চাইবো। একটা কোশ্চেন আমি মিস করে গেছি। এই যে টোটাল ইংলিশ চ্যানেলের এই ফেজটাতে কতটা খরচ হয়? এটা মানে খুব বড় রকমই খরচ হয়, প্রায় 30 থেকে 35 বলতে পারেন। 30 থেকে 35 লাখ। লাখ টাকা খরচ হয় এই পুরো ফেজটাতে? হ্যাঁ। একেবারে শেষ যে প্রশ্নটা করব তোমাকে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দেবে? আমি খুব ছোটবেলায় একটা কথা পড়েছিলাম যে রত্নের মূল্য জহুরির কাছে। তো যেভাবে আমার মা বাবা আমাকে খুঁজে বের করেছেন ওনাদের রত্নকে, তো সেইভাবে আমি বাকি মা বাবাদেরও চাইবো যে আপনারা বাচ্চাদের কাছ থেকে মানে বাচ্চার মধ্যে কি স্পেশালিটি আছে কিংবা তার কোনটা ভালো লাগে সেই জিনিসটাই সাপোর্ট করুন, এবং তার ভেতরেও যে রত্নটা লুকিয়ে আছে সেটাকে বের করার চেষ্টা করুন। কারণ মা বাবাই বুঝতে পারেন যে বাচ্চা কি করতে পারবে কিংবা কি করার কি বলবো স্ট্যামিনা, এনার্জি কতটা কি আছে। একদমই। এবং যে বাচ্চাদের কিংবা আমার ছোট ভাই বোনদের যে আমরা যেটা করছি সেটা ভালো করে করব, এবং আমরা কোথাও হাল ছাড়বো না, মানে যেটা ধরেছি সেটা কমপ্লিট করব। গিভ আপের তো কোনো প্রশ্নই নেই, কারণ আমরা সেই জিনিসটার কাছে কোনো অপশন রাখবো না যে তুমি এটা কমপ্লিট না হয়ে ছেড়ে দাও। ঠিক। ছোট ভাই বোনদের জন্য আমার এতটাই যে মানে পরে যদি কেউ এগুলোতে ইন্টারেস্টেড কিংবা খেলাধুলায় কেউ ইন্টারেস্টেড হয়, তো এর জন্য আমি নিজের ফেসবুক অ্যাকাউন্টও খুলেছি, মানে আফরিন জাবি নামে, এবং আমার ইনস্টাতেও অ্যাকাউন্ট রয়েছে। অ্যান্ড আমি নতুন ওয়েব পেজ অন করেছি যেখানে এই সমস্ত ইংলিশ চ্যানেলের যে ইনফরমেশন এগুলো সবই রয়েছে, এবং
পরবর্তী আমি যেগুলো করব সেগুলোর ইনফরমেশন আমি দিয়ে রাখবো। আর সঙ্গে যদি কেউ ইন্টারেস্টেড হও কিংবা মনে হয় যে আফরিনদির সঙ্গে কথা বললে কিংবা আফরিনদি এটাতে হেল্প করতে পারতো, তাহলে যদি ওনারা কিছু আমাকে মানে একটু মেসেজ কিংবা কোনো একটু এফোর্ট দেন, তাহলে আমি নিজের একদম বেস্ট দিয়ে তাদেরকে হেল্প করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ, এতে অসংখ্য মানুষ উপকৃত হবেন আগামী দিনে। আফরিন, আমরা শেষ করব আমাদের আজকের আলাপচারিতা। তোমার জন্য ছোট্ট একটি উপহার আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ। আফরিন, শুধু এটুকুই রিকোয়েস্ট, আমাদের আন্তরিক চ্যারিটেবল সোসাইটির পাশে থেকো আগামী দিনে। একদম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।